সেটি আজকে আমরা ইনফেকশাস ডিজিজের যে প্রবলেম, প্রেজেন্টিং প্রবলেম সেটা নিয়ে কথা বলবো। প্রেজেন্টিং প্রবলেম of infectious disease. Most of the infectious disease they present with fever. জ্বর নিয়ে প্রেজেন্ট করে। এখন জ্বর অনেক ডিজিজের মধ্যে হয়। এই জন্য জ্বরটা যদি আমরা লাইটলি নেই, কিন্তু আসলে জ্বর একটা কমপ্লেক্স এন্ড কমপ্লিকেটেড মেডিকেল কন্ডিশন। প্রথমেই হলো জ্বরটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। কেমনে আইডেন্টিফাই করি? অনেক সময় রোগী এসে বলবে যে স্যার আমার জ্বর ভাব, জ্বর আছে, থার্মোমিটার ওঠে না। এ ধরনের বহু কথা রোগীর সাথে আলাপ করলেই আস্তে আস্তে দেখবো যে ওরা বলতেছে। এখন কোনটাকে আমরা জ্বর বলবো? আমরা গত ক্লাসে বলছি যে কোথায় কোথায় মেজার করতে হবে। আসলে জ্বরটা বইয়ে যেটা লেখা আছে এটা হলো কোর বডি টেম্পারেচার। ইন্টারনাল টেম্পারেচার যেটা, এটাকেই মেজার করে বইয়ের সমস্ত কিছু লেখা আছে। ইন্টারনাল টেম্পারেচার আমরা ইজিলি দেখতে পারি না। আমরা যেটা দেখি একটা হলো তোমার আর্মপিট, বগলে দেখি, বাচ্চাদের বেলা অ্যানাল ক্যানেলে দেখি, অনেক সময় থায়ের এই ক্রিজে দেখা হয়, আর মোস্টলি অলমোস্ট নিয়ার পারফেক্ট হলো ওরাল টেম্পারেচার। অনেক সময় ইয়ারেও দেখে টেম্পারেচার। ওরাল এবং ইয়ার এটা হলো কোর টেম্পারেচার, বডি টেম্পারেচারের কাছাকাছি। এটাও আমরা অত বেশি দেখি না। একটা হলো যে কানের ভিতরে দেখা একটু ডিফিকাল্ট, আর ওরাল টেম্পারেচারটা আমরা যতই দিন যাচ্ছে তত এটা দেখা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ আগে ওয়ার্ডে একই থার্মোমিটার দিয়ে অনেক রোগীর জ্বর দেখা হতো। এখন একজনের কাছ থেকে আরেকজনে গেলে দেয়ার মে বি ট্রান্সমিশন অফ ভাইরাল ইনফেকশন অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই সমস্ত কারণে আর আমরা ওইভাবে টেম্পারেচার দেখতে পারি না। আমরা ইজিলি ওরাল ক্যাভিটিতেও এখন আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয় না। যদি ইন্ডিভিজুয়াল থার্মোমিটার ব্যবহার করা যায়, পার্সোনালি কেউ ব্যবহার করে, তখন সে ইউজ করতে পারবে। বাট পিপলসে যখন আমরা ইউজ করি তখন ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। আমরা আর্ম এটা জ্বরটা দেখি। এই জ্বরটা ইউজুয়ালি আমরা কিন্তু ফারেনহাইটে অভ্যস্ত, কিন্তু বইপত্রে কিন্তু বহু আগে সেন্টিগ্রেডে চলে গেছে। তাহলে সেন্টিগ্রেড এখন যে ডিজিটাল টেম্পারেচার থার্মোমিটার গুলি, এগুলো কিন্তু সেন্টিগ্রেডে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আমরা যদি সেন্টিগ্রেডে দেখি, তাহলে 38 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় বডি টেম্পারেচার, তাহলে এটা ফিভার। অথবা বডি টেম্পারেচার যদি ফারেনহাইটে 98.4, বাট আমরা ইউজুয়ালি এভারেজ 99 ডিগ্রি যখন হবে তখন আমরা এটাকে টেম্পারেচার, তাহলে ফিভার হবে। আরেকটা আছে যে অনেক, তুমি যদি একটু 100 কিলোমিটার দৌড় দাও তাহলে তোমার বডি গরম হবে। If you stay 10 minutes in the sun, your body will be heated. If you take meat after taking heavy meal, body temperature may rise. এরকম অনেক কারণে তোমার if you remain half an hour in the kitchen, your body temperature may be raised. So these are temporary matters. These are not actually fever. You measure the temperature by thermometer, there will be no elevated temperature. So fever বলবো আমরা যখন body temperature either Fahrenheit 99 degree Fahrenheit or তোমার সেন্টিগ্রেডে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম যদি টেম্পারেচার আমরা পাই তবে বলবো যে তার ফিভার আছে। ফিভার ইজ এ ম্যানিফেস্টেশন অফ ইনফেকশাস ডিজিজ। কিন্তু ইনফেকশাস ডিজিজ ছাড়াও কিন্তু জ্বর হতে পারে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। এখন জ্বরটা কেন হয়? জ্বরটা আমরা আগে এটা বুঝতাম না, কিন্তু এখন আমরা বুঝি যে সাইটোকাইন, যখন কোনো ইনফেকশাস এজেন্ট বডিতে ঢুকে তখন এগুলি বডির ইমিউন সিস্টেম আছে, তোমার ম্যাক্রোফেজ, বি সেল, টি সেল, অ্যান্টিবডি, কিলার সেল, নানান ধরনের মেকানিজম আছে প্রটেক্ট দ্য বডি ফ্রম আউটসাইডার ইনফেকশন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এটসেট্রা।
প্রথমে যেটা করে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হলো ম্যাক্রোফেজ, এনগাল্প দ্য ব্যাকটেরিয়া ভাইরাস, এনগাল্প করে তার সেলের ভিতরে লাইসোজোম আছে এগুলোতে কিল করার চেষ্টা করে, বাট মে নট বি সাকসেসফুল অলওয়েজ। যদি সাকসেসফুল হয় তাহলে তো জ্বর হবে না, সেখানেই শেষ। আর যদি সাকসেসফুল না হয়, ব্যাকটেরিয়া যদি ওভারওয়েলমিং তোমার পার্সোনাল ডিফেন্স ক্রস করে সে ভিতরে ঢুকতে পারে, ব্লাড মাল্টিপ্লাই করতে পারে, দেন দেয়ার উইল বি আউটবার্স্ট অফ ফিভার। তো ম্যাক্রোফেজ যখন ওটাকে কিল করার চেষ্টা করে, ব্যাকটেরিয়াটা যখন ঢুকে তখন ম্যাক্রোফেজ কিছু সাইটোকাইন রিলিজ করে। That cytokine circulates in the blood and it can act in the thermostat center. ওটাকে আপে সেট করে দিতে পারে, তখন বডি টেম্পারেচার রেজ করে। ইউজুয়াল মেকানিজম ইজ শিভারিং। জ্বর হওয়ার আগে একটু বডি কাঁপে, কম্পন হয়, শীত লাগে, ফিলিং অফ কোল্ড, এটাকেই বলে শিভারিং। শিভারিং হলেই তখন বডি টেম্পারেচারটা বাড়ে। আবার টেম্পারেচার যখন বেশি বাড়ে কিংবা টেম্পারেচার যখন বেশি থেকে নামতে থাকে, কমে, তখনও বডিতে অনেক সময় সোয়েটিং হয়, ড্রেন্সিং সোয়েট বলে এক্সেসিভ জ্বরের জন্য। তখন দেখি যে ঘাম দিয়ে জ্বর ছেড়ে দিচ্ছে। ইভিন টেম্পারেচার জ্বরের কারণে অনেক সময় সোয়েটিং হয়। তাহলে সোয়েটিং ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ফিচার অফ ফিভার। তাহলে আরেকটা অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্টস, এরাও সাইটোকাইন লাইক সাবস্টেন্স, এগুলোর কারণে অনেক সময় জ্বর হয়। এখন সমস্যা হলো যে জ্বরটা আমি কিভাবে অ্যাসেস করব? আমরা যেরকম যে কোনো একটা অসুখ, মনে করে ডায়াবেটিস, আমরা বুঝি এর কারণ হাইপার টেনশন, সেটাও আমরা বুঝতে পারি। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কম থাকে, কিন্তু জ্বরের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তো অনেক, বহু কারণে জ্বর। এবং অনেক বই আছে, তোমার হ্যারিসনে দেখবে যে 200 মতো কজ আছে। তাহলে যে কোনো একটা পেশেন্ট যদি জ্বর নিয়ে আসে আর আমি যদি 200 কজ চিন্তা করি, তাহলে তো জ্বর ডায়াগনোসিস করতে গেলে অনেক সমস্যা। সেই জন্যই জ্বরের বেলায় কি করে, জ্বরটাকে ইভালুয়েট করতে। ইভালুয়েট কিভাবে করে? তার সাইন সিম্পটম থেকে অ্যাসোসিয়েটেড, মানে জ্বরের সাথে মাথা ব্যথা আছে কিনা, জ্বরের সাথে চোখ ব্যথা আছে কিনা, জ্বরের সাথে সর্দি আছে কিনা, জ্বরের সাথে কাশি আছে কিনা, জ্বরের সাথে বুক ব্যথা আছে কিনা, জ্বরের সাথে শরীর ব্যথা আছে কিনা, জ্বরের সাথে পায়ে ব্যথা আছে কিনা, জ্বরের সাথে তোমার প্রস্রাব জ্বালা পোড়া আছে কিনা, জ্বরের সাথে তোমার পাতলা পায়খানা হয় কিনা, ডায়রিয়া হয় কিনা, জ্বরের সাথে বুক ব্যথা, পেট ব্যথা আছে কিনা, এরকম বহু সমস্যা থাকতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই we have to give patient hearing to the patient. রোগী কি বলবে সেটা আমাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে, এবং সেই কমপ্লেইনগুলিকে আমরা অ্যাকুমুলেট করে আমরা যদি প্রসিড করি, তাহলে দেখবো যে আমাদের ইনভেস্টিগেশনের সংখ্যা কমবে। তা না হলে তো অনেক ইনভেস্টিগেশন করতে হয়, এটা রোগীর উপর একটা অর্থনৈতিক বার্ডেন, আমাদের জন্য সমস্যা, একটা টাইম কনজিউমিং ব্যাপার। ল্যাবরেটরির জন্য সমস্যা, তাদের ল্যাবরেটরির যে রিসোর্স বা ম্যান পাওয়ার সেটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আমাদের হিস্ট্রি নেওয়ার পরে আমাদের ট্রাই করতে হবে যে লিমিটেশন অফ দি কজ, হিস্ট্রির মাধ্যমে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা এটাকে লিমিট করতে পারি। কিভাবে লিমিট করতে পারি? যে আমরা এটাকে 1 দিনের জ্বর, 3 দিনের জ্বর, 7 দিনের জ্বর, 1 মাসের জ্বর, 3 মাসের জ্বর, কিংবা এটা কন্টিনিউয়াস ফিভার, ইন্টারমিডিয়েন্ট ফিভার, হাই ফিভার, লো ফিভার, ফিভার উইথ সোয়েটিং, নানান ধরনের প্যারামিটার দিয়ে আমরা চেষ্টা করব এটাকে নেরো ডাউন করার জন্য, অল্প তোমার কজের মধ্যে এটা নিয়ে আসা যায় কিনা। আবার এক্সামিনেশন করো, মনে করো যে তার জ্বরের রোগী, পেটে হাত দিলাম, পেটে ব্যথা, তাহলে বুঝতে হবে যে তার কজটা পেটের দিকে থাকতে পারে, তাহলে আমরা পেটের দিকে ইনভেস্টিগেশন যা আছে সেটি করব। আবার যদি দেখি যে রোগীটা জ্বর কিন্তু কাশতেছে, কাশতে কাশতে কফ বের হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমার বুকের দিকে তার সমস্যা, তাহলে সেই দিকে আমার ইনভেস্টিগেশন করতে হবে।
এখন যদি দেখি যে কনভার্সন হতেছে, আর গার ব্যথা, মাথা ব্যথা, নড়তে পারে না, ডিসওরিয়েন্টেড, তাহলে বুঝতে হবে যে তার ওই এরিয়াতে ফেস, হেড, নেক, ব্রেইন এই সমস্ত এলাকাতে তার জ্বরের কারণটা থাকতে পারে। যদি একদম অবসকিউর হয়, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশনের পরিমাণ বেড়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব যে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে যাতে এই জ্বরটাকে নেরো ডাউন করা যায়। যত আমরা নেরো ডাউন করতে পারবো তত আমাদের ইনভেস্টিগেশনের সংখ্যা কমবে। এখন কিছু কিছু ইনভেস্টিগেশন আছে যেটা আমরা সমস্ত জ্বরেই করি, যেরকম মনে করেন একটা ব্লাড কাউন্ট কমন। আমরা যদি জ্বরটাকে, যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিস করি, আমাদের একটা অ্যাজাম্পশন হয়ে গেছে জ্বরটা গলার উপরে, মাথার মধ্যে থাকতে পারে, বুকে থাকতে পারে, পেটে থাকতে পারে। এরকম রিজিয়ন আছে, আমরা যদি ডিফারেন্স করি তাহলে দেখবো যে অনেক সহজ হয়ে যাবে। এরকম কমন একটা ইনভেস্টিগেশন আমরা সিবিসি, এই সিবিসিটা আমরা ফুল ব্লাড কাউন্ট বলে অনেক বিদেশে, আমরা এখনো কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি বলি, এটাকে এফবিসি বলে। তাহলে এটা করলে আমরা কি, এটার মধ্যে আমরা কি দেখি, ইনফেকশনের আমরা কি পাই? এটা একটা হলো যে টোটাল কাউন্ট, টোটাল কাউন্টটা তোমার ডব্লিউবিসি, এই কাউন্টটা ইউজুয়াল কাউন্ট হলো 4 থেকে 11,000। এখন আমি যদি দেখি 12,000, 13,000, 14,000, 15,000, 16,000, ইভেন 20, 22, 25, 30,000 ওইটা অনেক সময় হয়ে যায়। তাহলে এই টোটাল কাউন্টটা যদি বেশি থাকে তাহলে আমার বুঝতে হবে যে শরীরের ভিতরে কোনো ধরনের একটা চেঞ্জ আসছে বিকজ অফ দিস ইনফেকশন। আবার তখন আমরা ডিফারেন্সিয়াল কাউন্ট, ওইটার দিকে আমরা দেখি। ডিফারেন্সিয়াল কাউন্টে জ্বরের সাথে কারা জড়িত, নিউট্রোফিল জড়িত, নিউট্রোফিল কাউন্টটা বাড়ে যেতে পারে। নর্মালি তোমার 70% মতো আমরা রেখে ধরি, এখন যদি 80% হয়, 90% হয়, 95%, তাহলে আমাদের বুঝতে হবে যে বডিতে কোনো একটা ইনফেকশন থাকতে পারে। আবার তোমার এখানে ইসোনোফিল আছে, ট্রপিক্যাল ইসোনোফিলিয়া, অনেক রোগী দেখো কাশতেছে 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 সাথে জ্বর, তাহলে ইসোনোফিলটা বেশি থাকবে। আবার যদি তার মনে করো যে লিম্ফোমা, ইনফ্লুড, এখানে এখানে গ্ল্যান্ডুলার স্ট্রাকচার বড় কিন্তু তার লিম্ফোসাইট বেশি, তাহলে লিম্ফোমা হতে পারে। তার মানে ডিফারেন্সিয়াল কাউন্ট দেওয়া আমরা কিছু আইডিয়া করতে পারি। আবার এর সাথে তোমার ইএসআর, সিবিসির সাথে ইএসআর দেয়। ইএসআরটা হলো ইএসআর এবং সিপিআর, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিআরপি, এই দুটো অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টিভ, মানে যে কোনো জ্বরেই এগুলো বাড়তে পারে। তাহলে এটা যদি ইএসআর যদি আমি দেখি বেশি, সিআরপি যদি আমি দেখি বেশি, তাহলে সন্দেহ করতে হবে তার বডির ভিতরে একটা ইনফেকশন আছে। তাহলে আমার এই সিবিসিটা, এই ইনভেস্টিগেশনটা আমার হেল্পফুল করবে টু রিচ দ্য ডায়াগনোসিস। আরো কমন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি করি, একটা হলো ইউরিন। ইউরিন টেস্টটা আমরা বেশি করি, কারণ ইউরিন ইউটিআই ইনফেকশনটা মেয়েদের বেশি, নানান কারণেই, ফিজিক্যাল কারণেও হয়, তাদের অ্যানাটমিক্যাল কারণেও মেয়েদের ইউটিআই বেশি। ইউটিআই যদি বেশি থাকে তাহলে আমরা, যেহেতু কমন, মেয়েদের বেলা আমরা ইউরিন আরিটা করি। এবং আরেকটা আইডিয়ালি তোমার ইউরিন আরির সাথে সিএস করা দরকার, কারণ হলো যে আমাদের দেশে আন্ডার ডেভেলপড কান্ট্রিতে তোমার ওষুধ ফার্মেসি থেকে কেনা যায়। বিদেশে যেরকম উন্নত দেশগুলিতে প্রেসক্রিপশন ওয়াইজ তাদের ড্রাগ ডিসপোজ হয়, আমাদের দেশে কিন্তু প্রেসক্রিপশনও আছে, প্রেসক্রিপশন ছাড়াও অনেকে ওষুধ কিনতে পারে। সেই কারণে যেহেতু তার ড্রাগ পারচেজিং ক্যাপাসিটি আছে, এই জন্য দেখা যায় যে মানুষ জ্বর কিংবা বিভিন্ন ধরনের অসুখে ফার্মেসি থেকে ডাইরেক্ট ওষুধ কিনে তারা খায়। এবং এই রোগীগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কোর্স কমপ্লিট করে না, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কোর্স কমপ্লিট করে নাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রেজিস্ট্যান্সটা বেশি।
বা কিছুদিন খেলো তারপর বন্ধ করে দিল, জ্বর কমে গেছে, ওষুধটা আর খেলো না। এই যুগের জীবাণুটা তো রেজিস্ট্যান্ট। এই জীবাণুটা যখন অন্যের শরীরে ঢুকবে, সংক্রমণ করবে, তখন তার কিন্তু এই অ্যান্টিবায়োটিকে আর জ্বরটা ভালো হবে না। সেই ক্ষেত্রে তখন যারা ট্রিটিং ফিজিশিয়ান, দে উইল বি ইন ট্রাবলস। এই জন্য হয়তো বই লেখা আছে এই ওষুধ দিলে ভালো হওয়ার কথা, বাট এই ওষুধ প্রেসক্রিপশনে দেখা যাবে যে সে জ্বর ভালো হয়। এই জন্য যেখানে রেজিস্ট্যান্স বেশি কনভেনশনালি আমাদের এক্সপিরিয়েন্স দেখা যায় যে আমরা ফেস করি, সেই ক্ষেত্রে আমরা ইউরিন আর এর সাথে সিএস দিয়ে দিই। তাহলে কি হবে, আরিতে যদি আমরা কি দেখি, একটা ইনফেকশনে আমরা দেখি 5 সেল আছে। 5 সেল মানে ডেড লিউকোসাইট। এগুলি ইউরিনে যদি পাওয়া যায় তাহলে বুঝবো নরমালি 3 to 5 থাকতে পারে, যদি 10 to 12, 15 to 20, 20 to 25 এই ধরনের যদি 5 সেল থাকে, তখন আমরা মনে করব যে তার ইউরিনে ইনফেকশন আছে। প্লাস তার তো আদার সিমটম থাকবেই, বার্নিং থাকবে, ইনকমপ্লিট ইভাকুয়েশন থাকবে, পেইন থাকবে ডিউরিং মেক্সচুরেশন, অথবা পেইন ইন দি লোয়ার অ্যাবডোমেন, সাথে তো ফিভার আছে। এই ধরনের ইয়া থাকলে আমরা ইউরিন আর এর সাথে সিএস দিয়ে দেব। আরেকটা কাজ আমরা করি যে অনেক সময় দেখা যায় জ্বর নিয়ে আসে নন স্পেসিফিক, কোনোদিকে আমরা কোনো আগাইতে পারতেছি, সেই ক্ষেত্রে আমরা সিবিসি দিলে সাথে পেরিফেরাল ব্লাড ফিল্ম দিই। অনেক সময় পেরিফেরাল ব্লাড ফিল্মেও অনেক রোগের, অনেক জ্বরের ক্লু পাওয়া যায়। যেমন ইনফেকশন হলে পাওয়া যায় পেরিফেরাল ব্লাড ফিল্মে অনেক সময় দেখা যায় ইমেচুর সেল আসে। ইমেচুর সেল আসলে সেগুলিও অনেক সময় আমাদের জন্য ডায়াগনোসিসে হেল্পফুল, যে তার লিউকেমিয়া আছে, লিউকেমিয়ার পেশেন্টের জ্বর থাকে। এই জন্য পেরিফেরাল ব্লাড ফিল্মটাও আমাদের দরকার। সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, এটা আমরা আগে একসাথেই দিতাম, এখন অনেক ল্যাবরেটরিতে এটাকে আলাদা করে ফেলছে। যাই হোক, আমাদের অ্যাজ এ ট্রিটিং ফিজিশিয়ান আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে আমরা ব্লাডে সিবিসি দিতে পারি, পেরিফেরাল ব্লাড ফিল্ম উইথ সিএস, ব্লাড কালচার। ব্লাড কালচারটাও দিতে হবে। এরপরে যদি দেখি আমরা আর কি ব্লাডের মধ্যে আর কি পরীক্ষা করি, ব্লাডের মধ্যে আরো পরীক্ষা করি। আমরা যদি মনে করো অ্যাবডোমেনের কথা চিন্তা করি, এখানে লিভার আছে, তাহলে যদি হেপাটাইটিস হয় তাহলে এই লিভার এনজাইমগুলি এসজি, এএলটি যেটা এসজিপিটি, এটা বেড়ে যাবে। আবার যদি মনে করো যে ভাইরাল হেপাটাইটিস, ওতেও একটু জ্বর হয়, তাতে দেখা যাচ্ছে বিলিরুবিন বেড়ে যাবে। আবার যদি আর একটু নিচে তোমার গলব্লাডার, সেখানে তোমার ইনফেকশন থাকতে পারে। আবার একটু পেটের দিকে আসো, প্যানক্রিয়াস আছে, সেখানে তোমার প্যানক্রিয়াটাইটিস থাকতে পারে। যাই হোক, তাহলে প্যানক্রিয়াটাইটিস থাকলে অনেক সময় আমরা এইগুলি ডিটারমিন করার জন্য ইউরিয়া, ইলেকট্রোলাইট, সুগার, এগুলো। ইলেকট্রোলাইটের কি দরকার? ইলেকট্রোলাইটের দরকার হলো বেশিরভাগ জ্বরে তোমার পেশেন্ট বমি করে। বমি করলে কি হয়? বমি করলে তো তোমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। আবার অনেক সময় দেখবে যে গ্যাস্ট্রোএন্টারাইটিস, লুজ মোশন, এর সাথেও জ্বর থাকে। তাহলে বারবার যদি তার লুজ মোশন, ডায়রিয়া হতে থাকে, তখনও কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। আরেকটা জিনিস হলো যে অনেক সময় ডিহাইড্রেশন থাকে, এই যে বমি করতে গেলে, আবার হাই ফিভারে স্টমাকের লুজ মোশন হয়, এই সমস্ত কারণে ডিহাইড্রেশন থাকতে পারে। ওই জন্য আমরা অনেক সময় ইউরিয়া এবং ইলেকট্রোলাইট একসাথে করি, যাতে ডিহাইড্রেশনটা এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা বোঝা যায়। আর কি করি? বিশেষ করে অটোইমিউন ডিজিজগুলি, অনেক সময় দেখবো যে বয়স্ক লোক বা মহিলারা নানান ধরনের ব্যথা বেদনা, শরীর ব্যথা, মাজা ব্যথা, এই সমস্ত কমপ্লেন করে। অনেক সময় যে পায়ে ঘা থাকে, অনেক সময় থাকে না, নানান ধরনের। এগুলি অল আর ফিচার্স অফ রিউমেটিক ডিজিজেস। রিউমেটয়েড আর্থ্রাইটিস আছে, এসএলই আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যান্টিবডি করি। অ্যান্টিবডি করলে কি হবে? প্রথমে নন স্পেসিফিক, যেরকম অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটাতে কোনো স্পেসিফিসিটি নাই, বাট এই অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিটা যদি পজিটিভ থাকে অথবা টাইটার যদি বেশি থাকে, তাহলে তোমার বুঝতে হবে যে বডির কোথাও না কোথাও একটা অটোইমিউন প্রসেস ইজ রানিং। এরপরে তুমি স্পেসিফিক্যালি যাও, ইফ ইউ সাসপেক্ট ক্লিনিক্যাল ফিচার, যেটা
রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, তাহলে আর টেস্ট করাইলাম। ইফ ইউ সাসপেক্ট যেটা অ্যাসিড হতে পারে, তাহলে তুমি ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্টিনিউক্লিয়ার ডিএনএ অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি করলাম, তাহলে তোমার ডায়াগনোসিসে রিচ করা যাবে। আর কি এখন মনে করো যে আমরা তো প্রথমে বলছিলাম যে যদি অ্যাবডোমেনের দিকে আমরা আল্ট্রাসোনোগ্রাম করলে অনেক ইনফরমেশন পেয়ে যায়, অ্যাবডোমিনাল অ্যাবসেস আছে, কিংবা পাইলোনেফ্রাইটিস আছে, কিংবা তোমার অ্যাপেন্ডিসাইটিস আছে, প্যানক্রিয়াটাইটিস আছে, অনেক কিছু ফাইন্ডিং, লিভার অ্যাবসেস আছে, এগুলি আল্ট্রাসোনোগ্রামে তোমার চলে আসবে। কিন্তু অনেক সময় তোমার অবসলিট কিংবা তোমার হিডেন ফাইন্ডিংস থাকে, যেগুলি নর্মাল আল্ট্রাসোনোগ্রামে হয়তো বোঝা গেল না। সেই ক্ষেত্রে সিটি অ্যাবডোমেন করলে তুমি দেখবা যে একটা হয়তো রিমোট প্লেসে ছোটখাটো একটা অ্যাবসেস আছে, এক্সরেতে আল্ট্রাসোনোগ্রামে বোঝা গেল না, কিন্তু সিটি অ্যাবডোমেন তখন বুঝতে পারবে। আবার যদি তুমি চেস্টে মনে করো চেস্টে ইনফেকশন হতে পারে, কাশি আছে তার, সেই ক্ষেত্রে অনেক ইনভেস্টিগেশন আছে। মনে করো যে গলা, এটা রেসপিরেটরি চিন্তা করো, তাহলে নোজ থেকে আরম্ভ করে অ্যালভেলাই পর্যন্ত, তাহলে নোজে কি হয়, রানী নোজ থাকতে পারে তার, তারপরে গলা ব্যথা থাকতে পারে, ফেরিনজাইটিস। রানী নোজে আমরা তেমন একটা ইনভেস্টিগেশন স্পেশাল কিছু করি না, কিন্তু গলা ব্যথা থাকলে আমরা অনেক সময় টনসিলাইটিস থাকে, ফেরিনজাইটিস থাকে, তো আমরা থ্রোট সব নিয়ে এটা আমরা মাইক্রোস্কোপে এক্সামিনেশন করতে পারি, কালচার করতে পারি, তাহলে অনেক সময় ইনফেকশন হয়ে যাবে। আবার যদি একটু নিচে থাকে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যদি স্পুটাম প্রোডাকশন থাকে, তাহলে অনেক সময় ইনভেস্টিগেশন করা ইজি। স্পুটামের সাথে আমরা স্পুটাম অনেক প্রথমে হলো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, এটা তোমার জিমসা স্টেইন দিয়ে আমরা করতে পারি। অথবা যদি আমরা আমাদের দেশে টিউবারকুলোসিস বেশি কমন, আমরা যদি টিউবারকুলোসিস সাসপেক্ট করি, তাহলে তোমার স্টেইনটা অন্যরকম করতে হবে, জিল নিলসন স্টেইন করতে হবে, তাহলে তোমার টিউবারকুলোসিস দেখা যায় এটা থ্রেড লাইক বিডেড একটা অর্গানিজম দেখা যায়, সেটা হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এছাড়া আমরা কালচার করতে পারি স্পুটামটা, তোমার স্পুটাম ফর গ্রাম স্টেইন এন্ড কালচার, এটা একটা হবে। এটার সাথে কিন্তু অনেক সময় অ্যানারোবিক কালচার করতে হয়, যে গ্রাম স্টেইনে কিছু আসলো না, কালচার কিছু আসলো না, দেন আমরা অ্যানারোবিক কালচার করতে পারি। আর হলো যদি আমরা এএফবির জন্য, টিউবারকুলোসিসের জন্য, তাহলে আলাদা কালচার করতে হবে, সেটা আবার সময় লাগে বেশি, জিল নিলসন স্টেইন তোমার আমরা দেখতে পারি। আর যদি কালচার করি তাহলে আমরা 6 উইকস, এখন অবশ্য মেথড ডেভেলপ হয়েছে, আরো কম সময়ে আমরা এটা কালচার করতে পারি। কালচারের দরকার কি, টিভিতেও অনেক ড্রাগ রেজিস্ট্যান্স আছে, তো এই কালচার করলে আমরা রেজিস্ট্যান্সটা বুঝতে পারি, যে ড্রাগগুলি রেজিস্ট্যান্স আছে সেই ড্রাগগুলিকে বাদ দিয়ে আমরা অল্টারনেট ড্রাগ ইউজ করে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি। সেই জন্য আমাদের এই কালচারটা দরকার আছে। কমন ইনভেস্টিগেশন আমরা কি করি, চেষ্টা একটা এক্সরে করি, এক্সরে করলে আমরা অনেক ফাইন্ডিং আসা পারে। একটা হলো তোমার নিউমোনিয়া আছে কিনা এটা বুঝতে পারি, অ্যাবসেস আছে কিনা এটা বুঝতে পারি, এম্পাইমা আছে কিনা এটা বুঝতে পারি, তারপরে ব্রঙ্কাইটিস আছে কিনা এটা বুঝতে পারি। তাহলে অনেকগুলি ইনফেকশন আমরা লাং এক্সরে দিয়ে বুঝতে পারি। আবার যদি দেখা যায় ইনফেকশনটা একটু ছোট আকারের হয়, অবসকিউর হয়, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তখন আমরা ওই সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যানে এই ছোটখাটো লিশনগুলি ইট বিকামস obvious to us। তাহলে দেখো জ্বরের ইনভেস্টিগেশন কিন্তু অনেক, ইনভেস্টিগেশনের কিন্তু কোনো শেষ নেই। আর একটা ইনভেস্টিগেশন আমাদের খেয়াল রাখতে হবে, যেটা হলো একটু টাফ, এটা তোমার প্রসিডিউরাল ব্যাপার আছে, ল্যাবের ব্যাপার আছে। ল্যাব কিরকম, যেরকম আমাদের পিসিআর পরীক্ষাটা এখন আমাদের দেশে খুবই দরকারি এবং জরুরি ভিত্তিতে বিভিন্ন জায়গায় ইনস্টল করা হচ্ছে। এটাতে আসলে একটা রুম ইয়ার, নেগেটিভ ইয়ার একটা রুম লাগবে, যেটা আমাদের দেশের অনেক ল্যাবরেটরিতে নাই। এটাকে লেভেল 2 ল্যাবরেটরি বলে। যে সমস্ত ল্যাবরেটরিতে আমরা টিসিডিসি, ইএসআর, আদার ইনভেস্টিগেশন করি, ইউরিনারি, এইগুলিতে কিন্তু পিসিআর করা যায়।
পিসিআর এর জন্য যেহেতু এগুলি হাইলি ইনফেক্টিভ অর্গানিজম, ভাইরাস আমরা আইডেন্টিফাই করি, অনেক সময় টিউবারকুলোসিসের জন্য করা হয়। এগুলি নেগেটিভ প্রেসারে করলে যখন এটা তো এক্সপোজ করে, তখন যাতে এটা রুম থেকে চলে যায়, তা না হলে যারা এটা হ্যান্ডেল করবে, স্যাম্পল কালেকশন, ডিসপোজাল এন্ড এক্সামিনেশন, এই 3 গ্রুপের লোক এখানে ইনভলভ থাকে, এরা সবাই এফেক্টেড হয়ে যাবে। এই জন্য একটু উন্নত মানের ল্যাবরেটরি লাগে, যেখানে মেশিনও লাগে আলাদা। পিসিআর মেশিন 2 রকমের আছে, অনেকটা কিছু সিম্পল, মনে করো 30টা টেস্ট একসাথে করা যাবে, সেইগুলি একদিনে করা যাবে, এগুলি একরকম। আবার 150টা ক্যাপাসিটি অনুযায়ী এদের দাম ভেরিয়েশন আছে। তাহলে একটা স্ট্যান্ডার্ড একটা ল্যাব লাগবে, ল্যাব টেকনিশিয়ান লাগবে, কালেকশন অফ স্যাম্পল লাগবে, ডিসপোজাল অফ স্যাম্পল লাগবে। তাহলে এই পুরোপুরি একটা সেটআপ থাকলে তখন পিসিআর করা যায়। শুধুমাত্র যন্ত্রটাই কিন্তু এনাফ না। এই জন্য কিন্তু আমাদের দেশে এখন এই করোনা ভাইরাসের জন্য বিভিন্ন জায়গায় তোমার ইনস্ট্রুমেন্ট সেটআপ করতেছে, অনেক জায়গায় এই রিপোর্ট প্রপারলি আসতেছে। দেখা যায় যে ফলস নেগেটিভ, ফলস পজিটিভ এগুলির সংখ্যা বেশি। কারণ হলো যে এটা একটা ইমার্জেন্সি নিড, এবং ওইরকম ল্যাবরেটরি পার্সোনাল, ট্রেইন পার্সোনাল আমাদের কম আছে, যে কারণে যন্ত্রপাতি থাকলেও রেজাল্টটা এক্সপেক্টেড আশানুরূপ না হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমস্যা হলো যে ওল্ড পিপল, বয়স্ক লোক যারা, এদের জ্বরটা কিন্তু একটু সমস্যা। এরকম এখন তো বলতে পারে না, অনেক সময় অল্প অল্প জ্বর, কিন্তু পেশেন্টের কমপ্লেন নেই। আবার দেখা যায় যে পেশেন্টটা কনফিউজড হয়ে গেছে, মানে আগে ঠিক মতো কথাবার্তা বলতে পারছে, এখন আর ঠিক মতো বলতে পারতেছে। এরকম হয়তো সে দেখা যায় যে পশ্চিম দিকে আমরা মুসলমানরা নামাজ পড়ি, সে হয়তো পূব দিকে ফিরে নামাজ পড়তেছে, মানে যে দিকটা যে বলতে পারতেছে। কিংবা মনে করো সকালে নাস্তা খেলো, 10টার সময় জিজ্ঞাসা করো, বলতে পারতেছে নাস্তা খেলো কি খেলো না। আবার মনে করো দুপুরে খাওয়ার সময় হয়েছে, সে বুঝতে পারতেছে না যে দুপুর কিনা, খাওয়ার সময় কিনা, আবার হয়তো সে যাবে না। এই ধরনের একটা আরেকটা সমস্যা থাকে ওল্ড এজের। নর্মালি হয়তো সে বাথরুমে গিয়ে পেশাব করতে পারে, বিছানায় সে পেশাব করে বসে রয়েছে, খবর নেই। তার মানে সে মেন্টালি মানে ডিসওরিয়েন্টেড, অথবা সেমি কনসাস, অথবা নিয়ার টু আনকনসাস, অথবা ডেলিরিয়াম, অ্যাকিউট কনফিউশন আসছে। এরকম স্টেটে জ্বর উঠলে তাদের একটু মেন্টাল চেঞ্জ আসছে, যে কারণে তাদের বেলা একটু ডিফারেন্ট, তাদেরকে একটু অন্যরকম ভাবে ডিল করতে হবে। আবার বয়স্ক লোকের ইমিউনিটি যেহেতু ফল করে, তাদের কিন্তু টিউবারকুলোসিস, আবার অনেকের টিউমার আছে, ম্যালিগনেন্সি, এগুলি অ্যাসোসিয়েটেড থাকে। এই জন্য বয়স্ক লোকদের একটু মেটিকুলাসলি পরীক্ষা করতে হবে, হিস্ট্রিটা একটু ভালোভাবে নিতে হবে, প্লাস তার যে অ্যাটেন্ডেন্ট আছে ওদের কাছ থেকে একটু হিস্ট্রি নিয়ে দেখতে হবে যে আসলেই তার জ্বর আছে কিনা, তারপরে থার্মিটার। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে অবশ্য এটা কম, যে তোমার বৃদ্ধাশ্রম যেটাকে বলে, ওল্ড হোম বিদেশে বলে, এটা আমাদের দেশে এখনো ভালো মতো চালু হয়নি, একটা দুইটা আছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে বয়স্ক লোকরা ছেলে মেয়েদের সাথে থাকে। কিন্তু এখানে একটু সমস্যা যে যেহেতু আমাদের সিটিও, আমাদের সোসাইটিও প্রগ্রেসিভ, এই জন্য দেখা যায় যে অনেক ফ্যামিলিতেই তোমার এক্সট্রা লোক কমে যাচ্ছে দিন দিন। হয়তো ছেলে মেয়ে দুজনই অ্যাক্টিভ সার্ভিস হোল্ডার, সেই ক্ষেত্রে দেখা যায় বাপ মা ওল্ড, তারা হয়তো একটু নেগলিজেন্সির শিকার হয় নানান কারণেই। যদি ছেলে মেয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও বাপ মার হয়তো কেয়ার নিতে পারে না। এই জন্য ওল্ড এজের লোকজন একটু সামাজিক ভাবে তারা একটু আইসোলেটেডও থাকে, এবং তারা একটু নেগলিজেন্সির শিকারও হয়। একটা হলো যে খিদা লাগলেও তারা অনেক সময় সংকোচ বোধে বলতে চায় না, ছেলে মেয়েদের উপর প্রেশার করবে, বারবার খাবারের কথা বললে হয়তো তারা অসন্তুষ্ট হবে, অসময়ে খাবারের কথা বললে অনেকে বিরক্ত হয়। এই জন্য দেখা যায় যে বয়স্ক লোকজন অনেক সময় খাবার খিদা থাকলেও খাবার চায় না, যখন খাবার দেয় তখনই হয়তো একটু খেয়ে নেয়। আবার অনেক সময় দেখা যায় যে ফুড আইটেম এটাও তার চয়েসের মধ্যে না থাকতে পারে, হয়তো একটা খাবার দিচ্ছে এটা হয়তো তার ভালো লাগতেছে, এটাও সে অনেক সময় বলে না, তখন হয়তো সে ফুড ইনটেকটা কম হয়। এভাবে দীর্ঘদিনে সে নানান ভাবে দুর্বল কিংবা স্বাস্থ্যহানি হতে থাকে।
আর সবাই যে কেয়ার নেয় না তা না, যারা কেয়ার নিতে ভালো, তো অনেক সময় তাদের কেয়ারটা ইমপ্রপার হইতে পারে, সেই কারণেও তারা অনেক সময় উইক হয়ে যায় এবং এই অল্প জ্বর তারা অনেক সময় বলতে চায় না কিংবা এক্সপ্রেস করতে চায় না। তো এই সমস্ত ব্যাপারে আমাদের একটু মেটিকুলাস খোঁজখবর নিতে হবে, সো দ্যাট আমরা যাতে এটাকে আইডেন্টিফাই করতে পারি। আর একটা সমস্যা হলো যে বয়স্ক লোকদের, ওদেরও কিন্তু এমনি ইউজুয়ালি মেয়েদের এটা বেশি থাকে, ইয়াং জেনারেশন যে ছেলেদের মধ্যে এটা কম থাকে, কিন্তু বয়স্ক লোকদের কিন্তু ইটিআই থাকতে পারে, ওদের প্রস্টেটাইটিস থাকে অনেকের, অনেকের ইটিআই থাকতে পারে, এই জন্য এদিকেও তাদের খেয়াল রাখতে হবে, খোঁজখবর নিতে হবে, হিস্ট্রি নিতে হবে। আর হলো যে তোমার কিছু কিছু ইনভেস্টিগেশন আছে যেগুলি স্পেসিফিক, রুটিনলি আমরা করি না, যেরকম ম্যালেরিয়ার ইনভেস্টিগেশন, এটা থিক ফিল্ম থিন ফিল্ম করতে হয়। এখন সবাইকে সব জ্বরের রোগীকে এটা দিলে তো হবে না, যদি হিস্ট্রি নিয়ে আমরা সাসপেক্ট করি যে এটা চিরাং হিল ট্রেক থেকে আসছে অথবা কোনো একটা পার্টিকুলার লোকালিটি থেকে আসছে, তার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আমরা থিক ফিল্ম ফিল্মিং করি। আবার মনে করো যে কালাজ্বরের ইনভেস্টিগেশন, এটা তো হয়তো গুণমুড়ে থেকে নিতে হয়, অথবা স্প্লেনিক পাংচার করতে হয়, তাহলে এই ক্ষেত্রে এগুলি একটু স্পেসিফিক ইনভেস্টিগেশন, তাহলে এটা আমরা যদি এক্সপেক্ট করি অথবা যদি আমাদের ওইরকম সন্দেহ হয় তখন আমরা এগুলি করি, রুটিনলি কিন্তু আমরা করি না, কিন্তু এগুলো জ্বরের ইনভেস্টিগেশন। আবার আছে যেরকম বোনমেরো, একটা লিউকেমিয়া চিন্তা করলাম, লিম্ফোমা চিন্তা করলাম, অথবা কালাজ্বর চিন্তা করলাম, তখন হয়তো বোনমেরো করলাম, রুটিনলি করা হয় না, বাট দিস আর অলসো দি ইনভেস্টিগেশন অফ ফিভার, এগুলি আমাদের কমন ইনভেস্টিগেশন। তারপরেও কিন্তু এটিওলজিক্যাল ইনভেস্টিগেশন আছে, এই ইনভেস্টিগেশন গুলি ছাড়াও আরো অনেক ইনভেস্টিগেশন করতে হবে ইন রিলেশন টু দি পার্টিকুলার ডিজিজ। আমরা যদি কোনো একটা ডিজিজ, মনে করো যে লিভার অ্যাবসেস, তাহলে আমি যখন এক্সরে করলাম, আলট্রাসোনোগ্রাম করলাম, তখন তো অ্যাবসেস বুঝলাম, কিন্তু এটিতে তো হবে না, আমার তো দেখতে হবে তখন এই অ্যাবসেসটা কি কারণে হইল। তাহলে অ্যাবসেসটার কারণ যদি আমি জানতে চাই, তাহলে আমার ওই পাঁচটা বের করতে হবে, তাহলে এটা একটা ইনভেসিভ প্রসিডিউর, লিভারের মধ্যে থেকে আমার পাঁচটা কালেকশন করতে হবে, আর পাঁচ কালেকশন করলে তো হবে না, পাঁচটা তোমার মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে, পাঁচটা তোমার কালচার করতে হবে, কালচার করে তোমার যদি কোনো অর্গানিজম আইডেন্টিফাই করতে পারো, অথবা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের সময় যদি কোনো সাসপিশিয়াস অর্গানিজম মনে হয়, দেন ইউ ক্যান ট্রিট দি পেশেন্ট প্রপারলি। তাহলে ওই যে তোমার এটিওলজিক্যাল কনফার্মেশনের জন্য আমাদের অনেক সময় আরো অনেক ইনভেস্টিগেশন করতে হয়। তাহলে জ্বরের ইনভেস্টিগেশন গুলি তোমার মোটামুটি ভাবে একটা হলো যে কমন ইনভেস্টিগেশন গুলি আগে করতে হবে, তারপরে কোনো অর্গান অথবা প্লেস যদি আমরা সাসপেক্ট করতে পারি সেইখানে ইনভেস্টিগেশন গুলি করতে হবে, স্পেসিফিক কোনো ডিজিজে যদি আমরা রিচ করতে পারি তাহলে সেই ফিল্ডে যেরকম ম্যালেরিয়া এবং কালাজ্বর ইনভেস্টিগেশন করব। তারপরেও যদি না হয় তাহলে আরো রিমোট ইনভেস্টিগেশন যেগুলো, যেরকম বোন মেরো, যেরকম কালচার, এই সমস্ত ইনভেস্টিগেশন করব। তারপরেও আমাদের করতে হবে টু ট্রিট দি পেশেন্ট ফর এ স্পেসিফিক ডায়াগনোসিস উইথ স্টেজ। মনে করো লিম্ফোমা, লিম্ফোমা হলে তার চিকিৎসা হবে না, লিম্ফোমার সাথে তার জ্বর আছে, তাহলে লিম্ফোমাটা কোথায়, তার কি সার্ভাইকাল গ্ল্যান্ডে, তার কি তোমার হাইলার লিম্ফ নোড ইনভলভ, নাকি এরোটিক লিম্ফ নোড, নাকি সারা বডিতে ইনভলভমেন্ট আছে, তো জানতো। আবার টাইপ সেটাও জানতে হবে, সেখানে তোমার আইডিয়া এফএনসি অথবা বায়োপসি লাগে, টাইপ করার পরে স্টেজ কি সেটাও জানতে হবে, তাকে ছড়াই গেছে না লিমিটেড আছে, এই সব কিছু অ্যাকুমুলেশন করলে দেন না ট্রিটমেন্ট দেওয়া হবে, যে কোন ধরনের ট্রিটমেন্ট আর কি ডোজে তাকে ট্রিটমেন্ট দিতে হবে, তখন সে ভালো হবে। তাহলে যখন তুমি স্টেজ করতে যাবে, যখন তুমি আইডেন্টিফাই করতে যাবে, তখন তোমার আরো ইনভেস্টিগেশন লাগবে, সেইগুলো কিন্তু জ্বরের ইনভেস্টিগেশন, বাট উই ক্যানট ফলো এ স্পেসিফিক তোমার অ্যালগোরিদম, যে এই টেস্টের পরে এই টেস্ট, এই টেস্টের পরে এই টেস্ট, এই টেস্টের পরে, এটা একটা স্পেসিফিক ডিজিজে করা যায়, বাট জ্বরের বেলা করা যায় না, যেহেতু জ্বরের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ভেরি ব্রড, এই জন্য করা যায়।
প্রায় 150-200 রোগী আছে, কত টেস্ট তুমি করবে। এই জন্য তোমাকে এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করতে হবে, হিস্ট্রি নিতে হবে ভালো করে, এক্সামিন করতে হবে ভালো করে, এবং লোকালাইজেশন অফ দি ইনফেকশন চেষ্টা করতে হবে। তাহলে তোমার ইনফেকশন কম লাগবে এবং তুমি ডায়াগনোসিসে রিচ করতে পারো। এখন মনে করো যে একটা হেডেক, কি কারণ হবে? জ্বর আছে, হেডেক। জ্বরের সাথে আমরা অনেক সময় জ্বর থাকলে মাথা ব্যথা থাকে, জ্বর থাকলে একটু শরীর ব্যথা থাকে। এগুলো হলো লেমেন্ট স্ট্রোক। এগুলো আমাদের রোগীদের বুঝাইবার জন্য অনেক সময় বলে ফেলি। বাট দিস আর অলসো ক্লু। আমি যদি ডায়াগনোসিস করতে যাই যে কি কারণে জ্বরটা হলো, তখন কিন্তু এই হেডেক ইজ অলসো এ ফ্যাক্টর। কিরকম? মনে করো হেডেক আছে, ফিভার আছে, সাথে হয়তো একটু রানি নোজ আছে, অথবা একটু কফ আছে, তাহলে আমার ডায়াগনোসিসটা কোন দিকে যাবে? Though it is a headache, আমার ডায়াগনোসিস, ফিভার আর ডায়াগনোসিস যাবে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আবার একই রকম মনে করো তার হেডেক আছে, তার জ্বর আছে, আবার তার ঘাড় ব্যথা, ঘাড়টা নাড়াতে পারে না, ঘাড়ে খুব ব্যথা, তাহলে আমার ডায়াগনোসিস কোন দিকে যাবে? তাহলে আমার ডায়াগনোসিস যাবে মেনিনজাইটিস এর দিকে। অথবা শুধুই ব্যথা, সাথে সিজার আছে, বমি করতেছে, ডায়াগনোসিস কোথায় যাবে? এনকেফেলাইটিস এর দিকে যাবে। তাহলে দেখো তোমার একই সিমটম, মানে ডায়াগনোসিস কিন্তু ডিফারেন্ট। জ্বরের বেলা তার ডায়াগনোসিস আছে, সেগুলো কিন্তু আমাদেরকে একত্র করতে হবে। এখন জ্বরের চিকিৎসা কি, ম্যানেজমেন্ট কি? এক কথা জ্বরের চিকিৎসা হলো আমাদের প্যারাসিটামল। এটাই কিন্তু আমরা দিই, আসলে এটা কিন্তু চিকিৎসা না। জ্বর টেম্পারেচার বাড়লেই আমরা প্রথম যে ওষুধটা ইউজ করি এটা হলো প্যারাসিটামল। প্যারাসিটামল কি করে? আসলে থার্মোস্ট্যাট লেভেলটাকে একটু নিচু করে দেয়। সমস্ত ধরনের জ্বর প্যারাসিটামল দিলে একটু কমবে। রোগীরা কি মনে করে? প্যারাসিটামল খাওয়ার পরে আমার জ্বর ভালো হয়ে গেছে, তো 4-5 ঘন্টা পরে আবার আসলে তাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু আসলে প্যারাসিটামল তো চিকিৎসা না। যতক্ষণ পর্যন্ত তুমি ইউ ক্যানট ফাইট দি এটিওলজি, ততক্ষণ পর্যন্ত টিউবারকুলোসিসের রোগী প্যারাসিটামল খেলে মাসের পর মাস খেলে কি টিবি ভালো হবে? কোনদিন ভালো হবে না। এন্টারিক ফিভারের রোগী তুমি যদি 7 দিন ধরে প্যারাসিটামল খাওয়া, জ্বর ভালো হবে? হবে না। ওর স্পেসিফিক চিকিৎসা লাগবে। তাহলে জ্বরটা হলো যাতে আমাদের টেম্পারেচারটা একটা নির্দিষ্ট লেভেলে থাকে, তার উপরে নামতে, সেটার জন্য আমরা, এবং পেশেন্টের যে ফিজিক্যাল কমফোর্ট, সেই কমফোর্টের জন্য আমরা প্যারাসিটামল দিই। অনেক সময় বাচ্চাদের জ্বর বেশি উঠলে তাদের কনভালশন শুরু হয়ে যায়, ফেব্রুয়ারি কনভালশন। তাহলে তার ফেব্রুয়ারি কনভালশন হলে মা বাবার মাথা খারাপ হয়ে যায়। তাহলে ফেব্রুয়ারি কনভালশন যাতে না হয়, সেই জন্য আমরা তাকে প্যারাসিটামল দিয়ে রাখতে, এটা হলো তোমার মেইন চিকিৎসা। আবার অনেক সময় দেখা যায় যে জ্বরের সময় কিন্তু এমনি ডিহাইড্রেশন একটু হয়, এটা কিন্তু চোখে দেখা যায় না, বোঝা যায় না। একদম বেশি ডিহাইড্রেশন হলে তখন বোঝা যায়। কিন্তু ধরে নিতে হবে জ্বর টেম্পারেচার তো বডির ওয়াটারটাকে ইভাপোরেট করে, অনেক সময় সোয়েটিং হয়, সাথে সোয়েটিং হলে তো আরো লস। এই জন্য জ্বরের রোগীকে আমরা প্যারাসিটামল একটা চিকিৎসা, আবার অ্যাডমিটেড পেশেন্টকে আমরা একটা ফ্লুইড দিয়ে রাখি। ফ্লুইড ইজিলি নর্মাল ছাড়া, তাহলে কি হবে? তার ডিহাইড্রেশনটা কারেক্ট হবে, আর ওই যে সোয়েটিং এ তার সল্ট ওয়াটার লস হয়, সেটাও তার রিপ্লেস হবে। এই দুইটা হলো কমন চিকিৎসা। আর স্পেসিফিক চিকিৎসা যখন করতে যাব, তখন আমাদের আরো অনেক কিছু বিচার বিবেচনা করতে হবে। তাহলে আমি আগেই বলছি যে আমাদের প্রথমে চেষ্টা করতে হবে টু লোকালাইজ দি ইনফেকশন। লোকালাইজ ইনফেকশনটাকে লোকালাইজ করতে হবে। এটা কি ব্রেনের, নাকি এটা কি রেসপিরেটরি ট্র্যাক্টের, নাকি জিআই ট্র্যাক্ট, নাকি তোমার ইউরিনারি ট্র্যাক্ট? এইভাবে যদি আমরা একটা রিজনের মধ্যে ফেলতে পারি, তাহলে আমাদের ডায়াগনোসিসটা ইজি হয়ে যাবে। অনেক সময় এনভায়রনমেন্টও আমাদেরকে হেল্প করে, কান্ট্রিও হেল্প করে। অনেক কান্ট্রিতে অনেক জ্বর কমন, আমাদের দেশে যেরকম এন্টারিক ফিভার, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, কালাজ্বর, ডেঙ্গি, এই সমস্ত, এখন করোনা চলতেছে, এই সমস্ত জ্বরগুলি আমাদের দেশে বেশি। আবার যদি তুমি কানাডা আমেরিকা যাও, তাদের রকি মাউন্টেন স্পটেড ফিভার, রকি মাউন্টেনের আশপাশে ওই জ্বরটা আছে। এখন যদি আমি বাংলাদেশে থেকে এটা চিন্তা করি, এগুলি অবাস্তব।
তাহলে আমার খরচ বেশি হবে, কাজ হবে না, পেশেন্টের উপরে বার্ডেন হবে, কিন্তু ডায়াগনোসিস হবে। আবার যদি মিডল ইস্টের দিকে তোমার যে সমস্ত কান্ট্রিতে সার্ফিং হয় বেশি, সাগরের মধ্যে তোমার সার্ফিং করে বেশি, যদি লেপ্টোস্পাইরোসিস জাতীয় অসুখ এগুলি বেশি থাকে, তাহলে ওই সমস্ত জায়গায় ওই সমস্ত লোকালিটি ইজ এ ফ্যাক্টর, লোকাল ফ্যাক্টরটাকে কনসিডার করে আমাদের দেখতে হবে যে আমরা এটাকে ন্যারো ডাউন করতে পারি কিনা, কোনো লোকালাইজড এরিয়াতে আমরা এটাকে কনসেন্ট্রেট করতে পারি কিনা, করলে সুবিধা। এখন কিরকম সুবিধা সেটা আমরা দেখি। আমরা যদি ব্রেনের কথা চিন্তা করি, তাহলে ব্রেনে ইনফেক্টিভ কি হয়, সবকিছু কিন্তু আমরা সবসময় বিচার করি না। আমাদের দেশে ব্রেনে দুইটা যে সবচেয়ে বেশি হয় মেনিনজাইটিস, অনেক সময় শুধু মেনিনজাইটিস হয় না, মেনিনগো এনকেফালাইটিস অথবা এনকেফালাইটিস। তাহলে ব্রেনের ইনফেকশন হলে এনকেফালাইটিস, মেনিনজাইটিসের ইনফেকশন হলে মেনিনজাইটিস, দুইটা একসাথে হলে মেনিনগো এনকেফালাইটিস। আবার অ্যাবসেস হয় ব্রেনে, দেখবো যে আমাদের দেশে ব্রেনে অ্যাবসেস আছে। আরেকটা আছে হার্বিস ভাইরাস ইনফেকশন, এটাও কিন্তু বেশি, এটাতে কনভালশন, এপিলেপসি লাইক কনভালশন। তাহলে তোমার এই ইনফেকশন গুলি আমাদের ব্রেনে বেশি। আবার যদি আমি চেস্টে আসি, চেস্টে দেখো কি আসে, নিউমোনিয়া আছে, আবার টিউবারকুলোসিস আছে, আবার আপার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে, অল্প জ্বর অল্প কাশি, আবার ব্রঙ্কাইটিস আছে, লাং অ্যাবসেস আছে, অনেক সময় এমনিতে জ্বর হয়, ভীষণ জ্বর হয়, জ্বর না হতে পারে। আবার ম্যালিগনেন্সি, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা নরমালি জ্বর নেই, যখন দেখা যাবে যে তোমার সুপারহেডেড ইনফেকশন হয়ে যেতে পারে, নেক্রোসিরিয়াতে এখানে ব্লাড সাপ্লাই কম থাকে, ওই জায়গাটা নেক্রোসিস হয়ে যায়, ওইখানে তোমার ইনফেকশন। তাহলে এটা তোমার, আমি যদি চেস্টে লোকালাইজ করতে পারি যে তার কাশি আছে, তাহলে আমি এইদিকে চিন্তা করব। আবার মনে করো যে চোখ, জ্বর আছে বলতেছে স্যার আমার চোখটা লাল হয়ে গেছে, চোখটা ব্যথা, অপথলমাইটিস থাকতে পারে। তাহলে আমরা অ্যাসোসিয়েটেড ফিচার দিই। এখন অ্যাবডোমেন, অ্যাবডোমেনে অনেক ধরনের, যদি হেপাটাইটিস হয় তাহলে উপরে দিয়ে ব্যথা থাকবে, গলব্লাডারে যদি কোলিসিস্টাইটিস হয় তাহলে এখানে ব্যথা থাকবে, আবার যদি ভাইরাল হেপাটাইটিস হয় তাহলে তো জন্ডিস থাকবে, প্যানক্রিয়াটাইটিস থাকলে মাঝখানে ব্যথা থাকবে, অ্যাপেন্ডিসাইটিস হলে রাইট আইলে এক ফোসাতে, ডায়াবেটিকুলাইটিস হলে লেফট আইলে এক ফোসাতে, কোলাইটিস হলে ইট মে বি অ্যারাউন্ড দি অ্যাবডোমেন, পেরিটোনিয়াইটিস হলে পুরো পেটে ব্যথা থাকতে পারে। এবং এই সবগুলি ব্যথার সাথেই কিন্তু জ্বর আছে। তাহলে দেখো যদি অ্যাবডোমেনে আমি লোকালাইজ করতে পারি, ইভিং অ্যাবসেস, পাইলোনেফ্রাইটিস থাকতে পারে, অ্যাবসেস থাকতে পারে, ইউটিআই থাকতে পারে, সিস্টাইটিস থাকতে পারে, টিউবো ফেমিলদের বেলা টিউবো ওভারিয়ান মাস থাকতে পারে, ওখানে কোনো ইনফেকশন থাকতে পারে, তাতেও জ্বর হইতে পারে। তাহলে আমাদের লোকালাইজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জ্বরটা আইডেন্টিফাই করা, ইনভেস্টিগেশন করা সহজ হয়ে যায়। কারণ আমি যদি পেটে চিন্তা করি, তাহলে দেখো লিভারে চিন্তা করলে আমরা এইচজিবিটি করলাম, বিলিরুবিন করলাম, আলট্রাসোনোগ্রাম হয়ে গেল। আবার গলব্লাডারে চিন্তা করলে সিবিসি করলাম, আলট্রাসোনোগ্রাম করলাম, হয়ে গেল। প্যানক্রিয়াটিস চিন্তা করলে সেরাম অ্যামাইলেজ, লাইপেজ, আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান হয়ে গেল। যদি অ্যাপেন্ডিসাইটিস চিন্তা করি তাহলে তোমার সিবিসি, আলট্রাসোনোগ্রামে অত বেশি ফাইন্ডিংস আসে না, এটা তোমার নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আসবে। ডায়াবেটিকুলাইটিস চিন্তা করলে তখনও তোমার একটা ব্লাডে চেঞ্জ আসবে। প্লাস আমরা যদি কোলাইটিস চিন্তা করি তাহলে কোলোনোস্কোপিতে অনেক সময়, তাহলে দেখো জ্বরের ইনভেস্টিগেশন কোলোনোস্কোপি, তাহলে এটা শুনতে খারাপ শোনা যায় না? খারাপ শোনা। জ্বরের ইনভেস্টিগেশন যদি সিবিসি দিই তাহলে ঠিক আছে, কোলোনোস্কোপি দিলে ঠিক নেই। বাট কোলোনোস্কোপি ইজ অলসো দি ইনভেস্টিগেশন অফ ফিভার ইফ উই সাসপেক্ট ডায়াবেটিকুলাইটিস। এই জন্য এটিওলজিক্যাল ডায়াগনোসিস করলে তোমার অনেক ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্টটা আগে দিয়ে চলে আসে। তাহলে আমার রিজিয়ন যদি আমি সেট করতে পারি, ইজি হয়ে যায়। আমি যদি চিন্তা করতে পারি যে তার জ্বর আছে, বমি আছে এবং ডায়রিয়া আছে,
তাহলে দেখো অনেক তোমার ইয়াটা লোকালাইজ হবে। তাহলে আমার বুঝতে হবে জ্বর আছে ঠিক আছে, বমি আছে এটাও ঠিক আছে, স্টমাকে তো আর জ্বরের তেমন কোনো ডিজিজ নাই। তাহলে ডায়রিয়া আছে, তাহলে তোমার ইন্টেস্টিনের মধ্যে খুঁজতে হবে। কি খুঁজতে হবে? হয়তো খাওয়া দাওয়া করছে পলিউটেড কিছু, ইনফেকশন, এখন হয়তো জীবাণু ঢুকে গেছে, এখন গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়ে গেছে, অথবা তার বারবার পায়খানা হইতেছে, লুজ মোশন, তাহলে এটা বেসিলারি ডিসেন্ট্রি হতে পারে, হেমিক ডিসেন্ট্রি হতে পারে, হ্যাঁ, অথবা সালমোনেলা ইনফেকশন হতে পারে। তাহলে তোমার আমি এখানেই লিমিট হয়ে গেলাম। আমি ব্লাড কাউন্ট করলাম, স্টুল এক্সামিনেশন করলাম, স্টুল কালচার করলাম। তাহলে এখন যদি প্রথম যখন আমি ইনভেস্টিগেশন করলাম তখন দেখো সিবিসি বলছি, ইউরিনারি বলছি, এখন দেখো স্টুলও এসে বলতেছে জ্বরের সাথে ইনভেস্টিগেশন। কিন্তু আমি যদি প্রথমেই জ্বরের সাথে সিবিসি আর স্টুল আর দেই, তাহলে তোমার এটা অনেকটা বেমানান। কিন্তু এটাও কিন্তু জ্বরের ইনভেস্টিগেশন। কখন? যখন এটা বেসিলারি ডিসেন্ট্রি, যখন হেমিক ডিসেন্ট্রি, যখন কোলাইটিস, তখন কিন্তু এটা ইনভেস্টিগেশন। ইভেন কালচারও তোমার করতে পারে, তাহলে স্টুল আর কালচার। কিন্তু স্পেসিফিক্যালি যখন ইউ সাসপেক্ট দ্য সাইট অফ ইনফেকশন ইজ ইন দি অ্যাবডোমেন, তখন এটা রিলিভেন্ট ইনভেস্টিগেশন। তাহলে এই জন্য বললাম যে জ্বরের কজ তো ব্রড, 100-150 কজ, ওইভাবে ইনভেস্টিগেশন করলে আমি সব ইনভেস্টিগেশন দিয়ে দিলাম, পরে যেটা তোমার স্পেসিফিক বাগুলোডের চিকিৎসা করলাম, এভাবে হবে না। এই জন্য আমরা হিস্ট্রি নিতে হবে মেটিকুলাসলি এবং এক্সামিন করে আমার চেষ্টা করতে হবে টু লোকালাইজ দি ইনফেকশন। দ্যাট উইল হেল্প টু মিনিমাইজ দি ইনভেস্টিগেশন, টু ডায়াগনোজ স্পেসিফিক্যালি and to treat properly. এটা হবে। এখন যদি তুমি কোনো কারণে চিন্তা করলে যে তার পেটে ব্যথা, দেখো নিজ পেটে ব্যথা বললে ভেরি কমপ্লিকেটেড। নিজ পেটে ব্যথা পুরুষ মানুষের হইতে পারে প্রস্টেটের সমস্যা, ব্লাডারের সমস্যা হতে পারে, মেয়েদের টিউবে সমস্যা হতে পারে, ওভারিতে সমস্যা হতে পারে, আবার 2-4টি কিডনি আছে, কিডনিতে সমস্যা হতে পারে, তারপরে ইউরেথ্রা আছে, ইউরেথ্রাতে সমস্যা হতে পারে, অনেক। এখন যদি তুমি চিন্তা করতে পারো যে না তার নিজ পেটে ব্যথা বলে প্রস্রাবে জ্বালা পড়া বলে, তাহলে দেখো তখন তুমি কিন্তু সাইড হয়ে যেতে পারো। তাহলে তুমি দেখতে পারো যে ইউরিনারি ট্র্যাক্টটা তার ঠিক আছে কিনা, এটা ফার্স্ট প্রায়োরিটি। প্রস্রাবে জ্বালা পড়া, নিজ পেটে ব্যথা অথবা লইনে ব্যথা, তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যদিও এখানে প্রস্টেটের ব্যাপার আছে, ব্লাডারের ব্যাপার আছে, টিউবের ব্যাপার আছে, তারপরে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সেখানে আমি ইউরিন আরি করি, সিএস করি, আমি একটা আল্ট্রাসাউন্ড করে দেখি ব্লাডারের কি অবস্থা, কিডনির কি অবস্থা, তাহলে আমি তোমার ইনভেস্টিগেশনটাকে ন্যারো ডাউন করতে হবে। তাহলে এখানে ইউরিন আরইসিএস, আল্ট্রাসোনোগ্রাম, এই দুইটা ইনভেস্টিগেশনই মোটামুটি যথেষ্ট। উই ফেল টু রিচ দ্য ডায়াগনোসিস, দেন আমার অন্যগুলি চিন্তা করতে হবে, ব্লাডারের কি অবস্থা, ফিমেল হলে টিউবের কি অবস্থা, কিংবা ওভারির কি অবস্থা, সেটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে লোকালাইজেশন অফ সিমটম ইন কেস অফ ফিভার, এটা কিন্তু আমাদের একটা হেল্পফুল। আরেকটা হলো তোমার স্কিন, স্কিনে দেখবো যে ডায়াবেটিস রোগী সেলুলাইটিস নিয়ে আসলো, আগে স্কিনটাকে তোমার চিন্তা করতে হবে যে স্কিনের সারফেস থেকে স্কিন টু বোন। অনেক সময় দেখবো যে টিচাররা বলে কোনো কিছু করাইতে গিয়া বলে যে স্কিন টু বোন। স্কিন টু বোন মানে কি? শুরু হয় স্কিন দিয়ে, স্কিনের মধ্যে আবার দুই রকম অংশ আছে, ইপিডার্মিস, ডার্মিস, তারপরের অংশটা কি, তারপর সাবকিউটেনিয়াস মানে ফ্যাট, ফ্যাটের পরে মাসল, মাসলের উপর একটা কাভারিং থাকে ফাসা, এটাকে বলে ফাসা, ফাসার ভিতরেই হলো তোমার মাসলটা, মাসলের পরেই হলো বোনস। এই জন্য বলে স্কিন টু বোন, এই জন্য বলে স্কিন টু বোন। এবং অনেক সময় যখন ওয়েট লস হয়, ক্যাফেক্সিয়া, বিশেষ করে মেলিগন্যান্ট পেশেন্ট, ওল্ড এজ, ওদেরকে অনেক সময় বলে যে আর স্বাস্থ্য স্কিন বোন ছাড়া আর কিছুই নেই। মানে কি, তার ভিতরে বাকি সব ফ্যাট এগুলি সব ওয়াস্ট হয়ে গেছে। তাহলে আমরা ইনফেকশনের বেলায় স্কিনটাকে এই চিন্তা করি। যদি তুমি ইপিডার্মিস মনে করো, তাহলে তোমার কি হবে ইনফেকশনটা? ইমপেটিগো, ইমপেটিগো ইরাইসিপেলাস, এগুলোর মধ্যে কিন্তু বেশি, বেশ কম না, কিন্তু বুঝতে অসুবিধা। তুমি না বুঝলে কিন্তু তোমার সারা জীবন পার হয়ে যাবে
বুঝতে পারবা। তাহলে তোমার ইপিডার্মিসে যদি ইনফেকশন হয় এটা হলো তোমার ইমপেটিগো। আবার যদি ডার্মিস ইনভলভ করে তাহলে এটা হলো তোমার ইরাইসিপেলাস। এখন যদি সাবকিউটেনিয়াস টিস্যু ফ্যাট ইনভলভ করে তাহলে এটা হলো সেলুলাইটিস। আর যদি আরেকটু নিচে যায় মাসুলের উপরে ফাসাটা ইনভলভ করে এটাকে বলে নেক্রোটাইজিং ফাসাইটিস। নেক্রোটাইজিং মানে ইনফেক্টিভ, নেক্রোটাইজিং ফাসাইটিস। যদি মাসুলটা ইনভলভ করে তাহলে এটাকে বলে পায়োমায়োসাইটিস, মানে মাসুলটা ইনফেক্ট হয়ে পাস হয়ে গেছে। আরো যদি ভিতরে যায় তাহলে বোন ইনভলভ করে ওস্টেমাইলিটিস। আরো যদি ইনভলভ যায় এটা বোন ইনভলভ করে এটা হলো ওস্টেমাইলিটিস। তাহলে দেখো শরীরের কোন জায়গায় হলো দ্যাট ইজ নট দি কোশ্চেন, মানে কোন লেয়ারটা সে ইনভলভ করলো সেটাই হলো তোমার ইম্পর্টেন্ট। তাহলে সেটাতে আমি প্রথমে দেখব যে ইপিডার্মিস, আরেকটু ভিতরে গেলে ডার্মিস, আরেকটু ভিতরে গেলে ফ্যাটি সাবকিউটেনিয়াস টিস্যু, আরেকটু ভিতরে গেলে তোমার ফাসা, মাসুলের উপর দিকে যে কাভারিং ফাসাটা থাকে, আরেকটু ভিতরে গেলে মাসুল, তারপরে হলো বোনস। তারপরে আমার তোমার ইমপেটিগো, ইরাইসিপেলাস, সেলুলাইটিস, নেক্রোটাইজিং ফাসাইটিস, তারপর হলো তোমার পায়োমায়োসাইটিস এন্ড ওস্টেমাইলিটিস। এখন যদি তোমার ইমপেটিগো হয়ে রয়েছে বলেছে তাহলে স্কিনের উপরে কালার চেঞ্জ হবে, মেবি টেন্ডারনেস থাকতে পারে, পেইন থাকতে পারে। সেলুলাইটিস হলে তো রেখাটা লাল হয়ে যায়, স্প্রেডিং, তারপরে পেইনফুল, টেম্পারেচার ইজ রেইজড, এটা থাকবে। নেক্রোটাইজিং ফাসাইটিস, পেইন থাকবে, উপরে যদি কিছু না হয় তার পেইন থাকবে, জ্বর থাকবে শরীরে। আর যদি মাসুলে পায়োমায়োসাইটিস তাহলে তোমার জ্বর থাকবে, মাসুলে পেইন থাকবে, পার্টিকুলার মাসুল, মনে করো থায়ে কিংবা কাপ মাসুলে পার্টিকুলার একটা মাসুল। ইউজুয়ালি এগুলি ট্রমার পরে হয়। আর ওস্টিওমাইলিটিসটা তোমার ট্রমাতেও হয়, লোকালাইজড ইফেক্টিভ, আবার ডিসিমিনেশনেও হয়। ডিসিমিনেশনে কেমনে হয় মনে করো টিউবারকুলোসিস, টিউবারকুলার ওস্টিওমাইলিটিস। ওখানে কি হয়, ওখানে যদি আমরা এক্সরে করি তাহলে দেখবো যে ওই এরিয়াটা একটু রাফ এবং ডিস্ট্রাক্টেড। অনেক সময় দেখা যায় অপারেশন করে অর্থোপেডিক সার্জনরা ইজিলি এই অপারেশন করে, তারা স্কুপ করে যে ডেড যে বোনগুলি ওইগুলি স্কুপ করে নিয়ে আসে, ওইগুলি ওস্টিওমাইলিটিসে। তাহলে তোমার ওস্টিওমাইলিটিসে তোমার ইনফেক্টিভ হলে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করবা। আবার যদি টিউবারকুলোসিস হয় তাহলে তোমার টিউবারকুলোসিসের অ্যান্টি টিউবারকুলার থেরাপি দিয়া তোমার, তাহলে দেখো তোমার এই বিভিন্ন লোকালাইজেশন অফ দি ইনফেকশনের উপরে তোমার চিকিৎসা এবং ইনভেস্টিগেশন সবই বেরিয়ে গেল। ওস্টিওমাইলিটিসে আমরা এগুলো সিবিসি করলাম, আর হলো লোকালাইজড এরিয়া এখানে এক্সরে করলাম, অথবা প্রয়োজন বোধে তোমার সিটি স্ক্যান করলাম। তার জন্য এই করলেই তোমার ডায়াগনোসিসে রিস্ক করতে পারবে। তাহলে এখন যদি দেখো যে সামারি করো আজকের যে ক্লাস, তাহলে আমরা প্রেজেন্টিং যে কমপ্লেনগুলি এইগুলিকে আমাদের একবারে প্রথমে টেম্পারেচার দিয়ে করবা, তারপরে অ্যাসোসিয়েটেড ফিচারগুলি আমাদের মেটিকুলাসলি হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নিয়ে আমাদের এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশন করে আমাদের ট্রাই টু লোকালাইজ দ্য ফোকাস অফ ইনফেকশন, তাহলে আমাদের ইনভেস্টিগেশন কমে আসবে। এটা একটা। আরেকটা হলো যে আমরা কমন ইনভেস্টিগেশন গুলি আগে করি, যেরকম সিবিসি, তারপরে তোমার ইউরিনারি অথবা সিএস এর বেলা ব্লাড কালচার, ইউরিন কালচার, এটা। আর যখন আমরা লোকালাইজ চিন্তা করি তাহলে চেষ্টা হলে তোমার স্পুটাম করতে হবে, স্পুটাম ফর এক্সামিনেশন, গ্রাম স্টেন কালচার। আবার তোমার যদি আমরা টিউবারকুলোসিস চিন্তা করি তাহলে তোমার ওই স্পুটাম থেকে তোমার জিলনেশন স্টেন করতে হবে, কালচার ফর টিউবারকুলোস ব্যাকটেরিয়া এটা করতে হবে। আর হলো তোমার অনেক সময় পিসিআর করতে হবে। আর কমন ইনভেস্টিগেশন হলো আমাদের চেস্ট এক্সরে। চেস্ট এক্সরেতে অনেক তোমার ফাইন্ডিং চলে আসবে। আবার যদি মনে করো যে
লিশনগুলি সাইজে স্মল, সেই ক্ষেত্রে এই আস্তে কথা বলো, সাইজে যদি স্মল থাকে তাহলে তোমার ইয়ে করতে হবে, সিটি স্ক্যান করতে হবে। তাহলে সিটি স্ক্যান করলে অনেক সময় দেখবে যে তোমার ফাইন্ডিং চলে আসছে। আবার যদি আমরা অ্যাবডোমেনে লোকালাইজ করি তখন প্রথমে করতে হবে আল্ট্রাসোনোগ্রাম। আবার অ্যাজ পার দ্য অর্গান যদি আমরা মনে করি যে লিভার, তাহলে তোমার HGPT করলাম, সেরাম বিলিরুবিন করলাম, আল্ট্রাসোনোগ্রাম করলাম। আবার যদি একটা যে গলব্লাডার ইনফেকশন, সেই ক্ষেত্রেও তোমার আল্ট্রাসোনোগ্রাম এবং ব্লাড কাউন্ট হেল্প করবে, অনেক সময় কালচারও রাখতে পারে। আবার যদি নিচের দিকে মনে করে যে ইউরিনের একটা তোমার সাসপিশন থাকে, তাহলে তুমি ইউরিনারি করলাম, কালচার করলাম, আল্ট্রাসোনোগ্রাম করলাম, তাহলে তোমার দেখা যাবে যে ওইটা। আবার যদি মনে করো জিআই ট্র্যাক্ট, সেই ক্ষেত্রে আমাদের স্টুল আরি করতে হবে, স্টুল কালচার করতে হবে। এছাড়াও অনেক সময় কিছু কিছু ইনভেস্টিগেশন আছে যেগুলি আমাদের নর্মালের মধ্যে পড়ে না, কিন্তু যখন আমরা চিকিৎসা দিতে যাব তখন আবার এগুলি দরকার পড়ে যাবে যে আমাদের ফোকাসটা আইডেন্টিফাই করে কনফার্ম করতে হবে। আবার কিছু কিছু ইনভেস্টিগেশন আছে যেগুলি আমাদের রিজিওনাল বেসিসে করতে হয়। এরকম ম্যালেরিয়া ইনভেস্টিগেশন আমরা থিন করি। আবার যদি আমরা কালাজ্বরের চিন্তা করি তাহলে তোমার বুনমুরো কিংবা স্প্লেনিক পাংচার এগুলি করতে হয়। অনেক সময় যদি লিভার অ্যাবসেস চিন্তা করি তাহলে ওই অ্যাবসেসটা কালেকশন করে ওটা মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়। আবার ওটা কালচার করে দেখতে হয় যে কোনো জীবাণু আইডেন্টিফাই করতে পারে কিনা। তাহলে অনেক সময় দেখা যাবে যে এই এটিওলজিক্যাল ইনভেস্টিগেশন আমাদের কিছু করতে হয়। তারপরেও কিছু রিমোট ইনভেস্টিগেশন গুলি আছে যেগুলি আমরা বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে এক্সক্লুড করে কমাই দিই। কিরকম? অনেক দেশে দেখা যায় যে অনেক কিছু কিছু ফিভার কমন, আর কিছু কিছু ফিভারের কোনো সম্ভাবনাই নেই। এই ধরনের অনেক জ্বর আছে, এগুলি আমরা তোমার যে সমস্ত জ্বরের লোকাল বেসিসে কোনো সম্ভাবনাই নেই সেইগুলি আমরা ইজিলি পরীক্ষা করি না। তারপরেও অনেক সময় কনসিডার করতে পারি। আমাদের এখন মানুষের বিভিন্ন দেশে চাকরি বাকরি প্রয়োজনে যায়, অনেক সময় বেড়াইতে যায়, বেড়াইতে গিয়ে 7 দিন 10 দিন থাকে, সেখানে তারা লোকাল অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হয়ে যেতে পারে। এরকম যদি ট্রাভেল হিস্ট্রি থাকে অথবা একজোটের যারা বিদেশে যারা বসবাসকারী দেশে বেড়াইতে আসছে এরকম লোকদের যদি হিস্ট্রি থাকে তখন কিন্তু আমাদের ওই এক্সট্রা ইনভেস্টিগেশন গুলিও আমাদের করাইতে হবে টু রিচ দি ডায়াগনোসিস। আরেকটা জিনিস হলো যে আমরা কিছু কিছু কমন ইয়াতে আমরা ভুগি, যেরকম রিমোটিক ডিজিজেস, এটা একটা গ্রুপ আছে, এখানে তোমার অনেক সময় জ্বর থাকতে হবে। পলিমায়োলজিয়া রিউমেটিকা, বয়স্ক মানুষ, পলিমায়োলজিয়া রিউমেটিকা এগুলি রিয়ার, এখানেও জ্বর থাকে। টেম্পোরাল আর্টারাইটিস, এখানেও কিন্তু অনেক সময় জ্বর থাকে। এইগুলি আমরা ইউজুয়ালি চিন্তা করি না, কিন্তু স্পেসিফিক কেসে অনেক সময় দেখা যাবে যে এই সমস্ত চিন্তাও আমাদের করতে হয়, কিন্তু এগুলি করতে হবে স্পেসিফিকলি যখন আমরা নর্মাল প্রসিডিউর গুলিতে, নর্মাল ইনভেস্টিগেশনে কোনো ডায়াগনোসিস রিস্ক করতে পারি না। স্পেশাল এমফেসিস লাগে, স্পেশাল কজ আমরা চিন্তা করি, চিন্তা করে দেন হলে আমরা ওই ইনভেস্টিগেশন গুলি করি। এখন টেম্পোরাল আর্টারাইটিসে টেম্পোরাল আর্টারি বায়োপসি লাগে, এটা তো একটা নর্মাল ইনভেস্টিগেশন, বেসিক প্রসিডিউর, ভেরি রেয়ার, এবং অনেক সময় ওটা করিও না, করা সম্ভবও হয়। তাহলে সেই ক্ষেত্রে জ্বরের ইনভেস্টিগেশনে আমরা ওগুলি লিখে দিলে হবে। আবার মনে করো যে ব্রেইন ইনফেকশন, এটা তো নর্মাল কোনো ইনভেস্টিগেশনে আসবে না, স্কালের এক্সরে করলে কোনো যায় আসে না। অনেক সময় সিটি স্ক্যানে অ্যাবসেস হতে সিটি স্ক্যানে আসবে, কিন্তু আলটিমেট ইনভেস্টিগেশন হলো এমআরআই। মনে করো যে তোমার হারপিস সিমপ্লেক্স ইনফেকশন, টেম্পোরাল রিজিয়নে একটু প্লেগ দেখা দিল, অথবা পোস্ট ভ্যাকসিনেশন এনকেফালাইটিস হলো, তখন তুমি সিটি স্ক্যানে নর্মাল এক্সরে কিছু পাবে না, তখন তোমার এমআরআই করতে হবে। এমআরআই করে দেখা যাবে যে হোয়াইটিস প্লেগ আছে, তখন হোয়াইটিস প্লেগ থাকলেই তুমি ডায়াগনোসিস করতে পারবে না। যদি মনে করো যে তোমার ভ্যাকসিনের হিস্ট্রি আছে কিংবা রেবিস ভাইরাসের কোনো একটা হিস্ট্রি আছে, দেন তুমি একটা চিন্তা করলে। আর যদি ওই ধরনের হিস্ট্রি না থাকে, কনভালশন আছে, দেন তুমি হারপিস সিমপ্লেক্সের চিন্তা করলে, একটা নোজ মাউথ এখান থেকে স্প্রেড করে যেতে পারে। এইভাবে আমরা চিন্তা করব প্রথমে প্রেজেন্টেশন কি,
জ্বরটা আছে সাথে আদার প্রেজেন্টেশন কি সেগুলি দেখব এবং এক্সামিন করব, এক্সামিন করে তাকে লোকালাইজ করব। লোকালাইজ করতে আমাদের কজ অনেক লিমিট হয়ে যাবে, ইনভেস্টিগেশন কম হবে, স্পেসিফিক ডায়াগনোসিস হবে, ট্রিটমেন্ট প্রপার হবে। আর এটাতে যদি আমরা ফেল মারি তখন আমাদের রিমোট কজগুলি চিন্তা করতে হবে এবং সেগুলি ইনভেস্টিগেশন করতে হবে। তাতেও যদি আমাদের সাকসেস না আসে তখন আমরা হলো এক্সট্রিম রিমোট কেসগুলি চিন্তা করে আলটিমেটলি আমাদের ডায়াগনোসিসে রিস্ক করতে হবে। এই জন্যই জ্বরকে যদিও আমরা স্বাভাবিক একটা অসুখ মনে করি, আসলে জ্বর কিন্তু স্বাভাবিক অসুখ, ইট ইজ ভেরি টাফ। এবং আমরা যখন ডায়াগনোসিসে অনেক সময় আটকা পড়ি তখন আমাদের ভোগান্তির আর সীমা থাকে না। বহু ইনভেস্টিগেশন may not reach the diagnosis, সেটাকে বলে পাইরেক্সিয়া বা আননোন অরিজিন। এটা আগামী ক্লাসে পড়াবো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর কোশ্চেন না থাকলে আজকে এখানে শেষ করলাম, আগামী ক্লাসে পাইরেক্সিয়া বা আননোন অরিজিন দিয়ে শুরু করবো। থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লোজ করে দাও। ক্লোজ করতে পারো। end of meeting all.